أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد আজকের ক্লাসের সম্মানিত উপস্থাপক ডক্টর জয়ন্ত এবং আজকের ক্লাসের প্রশিক্ষণার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অবগত আছি যে আমাদের বন্যা কবলিত এলাকাগুলো কুমিল্লা, ফেনী, সিলেট, মিরসরাই, ফটিকছড়ি অনেকগুলা এলাকায় আমাদের বন্যায় কবলিত হয়েছে। অনেক মানুষ মারা গেছেন এবং অনেকে অসুস্থ অবস্থায় আছেন এবং তাদের উন্নতি এবং যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। তার সাথে সাথে যারা অসুস্থ আছেন তাদের যেন আল্লাহ শেফা দান করে এবং যারা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন আল্লাহ যেন তাদেরকে সহজ করে দেয়, পানি বন্দি থেকে তাদেরকে মুক্তি করে। এই কামনা করে আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতি সপ্তাহের ন্যায় আমাদের আজকে ক্লাস অর্গানন অফ মেডিসিন আমরা 26 থেকে 30 নং সূত্র পর্যন্ত আলোচনা করব। জানি এটা খুব মজার সাবজেক্ট না, মেট্রি মেডিকা না, অ্যানাটমি না, ফিজিওলজি না, এজন্য আমাদের এত এত ভালো লাগে না, কারণ এটা এমন সূত্র কখনোই কারোর ভালো লাগে না। ইনস্ট্রাকশন, অর্ডার এমন একটা জিনিস কারোর কখনো তেমন ভালো লাগে না, তাও এর মধ্যে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। এটা এই হোমিওপ্যাথি আসার প্রেক্ষিতে অন্তপক্ষে অর্গানন 4-5 বার পরে আসা উচিত আমাদের মনে হয়। এটা যদি পরে আসে আমার একটা দিক নির্দেশনা চলে আসবে। আমাকে প্রথম থেকে আমি যখন নিয়ম কানুন শিখবো, আমি তখন একটা ভালো পর্যায়ে গিয়ে আমি চিকিৎসা প্রদান করতে পারবো এবং আমি অনেক সিঙ্গেল মেডিসিন হিসাবে আমি চিকিৎসা করতে পারবো, সদৃশ্য বিধানের হিসাবে চিকিৎসা করতে পারবো, সদৃশ্য নীতি হিসাবে আমরা চিকিৎসা করতে পারবো, একক রেমেডি দিয়ে আমরা চিকিৎসা প্রদান করতে পারবো, সূক্ষ্ম মাত্রা দিয়ে আমরা চিকিৎসা প্রদান করতে পারবো। তাই আজকে আমাদের 26 নম্বরে বলেছেন হোমিওপ্যাথিক ল অফ কিউর। আমরা জানি তার মেইন সূত্র ল কি, সিমিলিমাম সিমিলিবাস কিউরেন্টাম। তার ল অফ কিউরটা আমরা একটা মেইন প্রাধান্য সদৃশ্য বিধানে আমরা আরোগ্য করব। সদৃশ্য বিধানটা যখন যাবো 26 নম্বর সূত্রে আরো আমরা ডিপলি আলোচনা করবো। 27 নম্বর অ্যাফোরিজমে বলেছে কিউরেটিভ পাওয়ার অফ দ্য মেডিসিন সিমটম সিমিলার অফ দ্য ডিজিজ। আমার যে মেডিসিনের সিমটম গুলো উৎপন্ন করবে রোগের সাথে আমার সিমিলিমাম সদৃশ্য হতে হবে। যদি আমি একজনকে সত্যিকার অর্থে কিউর করতে চাই, যদি আমি সাপ্রেস না করতে চাই, আমাকে সিমিলিমাম ডিজিজের সাথে সিমিলিমাম মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। কনফার্মেশন অফ ল অফ নেচার, আমাদের আরোগ্য নীতিতে আমরা কিভাবে কনফার্মেশন হয়েছি, কিভাবে বৈজ্ঞানিক মাধ্যমে আমরা স্বীকৃতি পেয়েছি, এই জিনিসগুলো আলোচনা করব। হাউ হোমিওপ্যাথিক কিউর টেক প্লেস, কিভাবে হোমিওপ্যাথিক তার আরোগ্য নীতি কাজ করে, কিভাবে আরোগ্য সম্পাদন করে থাকে। 30 নম্বরে বলছে 30 থেকে 34-এ হাউ মেডিসিন আর স্ট্রঙ্গার দেন দ্য ন্যাচারাল ডিজিজ। ন্যাচারাল ডিজিজের থেকে তুলনায় মেডিসিনের শক্তিটা কিভাবে শক্তিশালী হয়, এটা আমাদের 34 নম্বর এপ্রিজম পর্যন্ত আমরা আলোচনা করবো। আজকে যে 30 আছে, 30-এ বলছে রেগুলেশন অফ দ্য ডোজের রেগুলেশন, নিয়মটা কি, কোন নিয়ম নীতিতে আমি ডোজটাকে অ্যাপ্লিকেশন করতে পারি, সেই জিনিসগুলি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন আমরা 26 নম্বর অ্যাফোরিজমে
মূল কথা হচ্ছে সদৃশ্য দুর্বল বেদী প্রকারে পৃথক, কিন্তু লক্ষণে সদৃশ্য সবল বেদী দ্বারা আরোগ্য হওয়ার বিধানটি প্রাকৃতিক চিরন্তন বিধানের অন্তর্ভুক্ত। খুব একটা ইম্পর্টেন্ট কথা এই জায়গায় বলেছে, বলছে আচ্ছা তুমি পাদটি কেউ পড়ে নেই, একবার তিনটা তর্জমা করে দিব। সবল দুর্বলকে কিভাবে দুর্বৃত করে তা প্রমাণ স্বরূপ কিছু দৃষ্টান্তের আলোচনা করা। সদৃশ্য আরোগ্য নীতি প্রকৃতির একটি আরোগ্য বিধান। সদৃশ্য আরোগ্য নীতিটা একটা প্রকৃতির একটা আরোগ্য বিধান, ন্যাচারাল কিউ করে দেখেন আমরা কিভাবে আমাদের দুর্বল, যেই মেইন কথাটা প্রথম বলছে সদৃশ্য দুর্বল বেদী। যদি আপনার মধ্যে দুইটা রোগ ডিজিজ দেখা দেয়, তাহলে আপনি কোন রোগটার চিকিৎসা প্রারম্ভে শুরু করবেন, কোন নিয়মে শুরু করবেন। আপনার একটা কিছুদিন আগে আপনার পেটে ব্যথা ছিল, কিন্তু আসছে এখন আরো আরেকটা মারাত্মক রূপ ধারণ করছে, সেটা হতে পারে আপনার হাত পা ব্যথা। আগে পেট ব্যথার থেকে তীব্র হচ্ছে হাত পা ব্যথা। এই কথাটাই বলছে যখন আমাদের দুর্বল বেদী প্রকারে পৃথক কিন্তু লক্ষণ সদৃশ্য সবল বেদী দ্বারা আরোগ্য হওয়ার বিধানটি প্রকৃতিক চিরন্তন সত্য। বলছে আমরা যখন সবলটার ট্রিটমেন্ট করব, এইটা আমাদের অটোমেটিকলি দুর্বলরা বিলীন হয়ে যাবে। কয়েকটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল গুলো দেখেন। আমাদের চন্দ্র রাত্রে আলো দেয়, কিন্তু যখন দিবা হয়ে যায়, সূর্য আলোকিত হয়ে যায়, চন্দ্রর কিন্তু তার আলোটা হারিয়ে ফেলে, কারণ তীব্র আলোর শক্তি চন্দ্রর তুলনায় সূর্যের শক্তি আরো প্রকট বিদায় তার ক্ষমতাটাকে সে হারিয়ে ফেলে। আবার অনুরূপ ভাবে যদি দেখেন, আপনার কেউ মারা গেছে, আপনার ধরেন আপনার বাবা মারা গেছে ফর এক্সাম্পল, আপনার মনের ভিতরে অনেক কষ্ট, কান্নাকাটি প্রচুর করতেছেন, খাওয়া দাওয়া ঠিকভাবে করছেন না, বন্ধ করে দিচ্ছেন, কিন্তু আল্লাহ না করুক এমন সময় অথবা আর কিছুদিন পরে 4-5 দিন পরে আপনার হাজবেন্ড অথবা আপনার ছেলে মেয়ে কেউ মারা গেছে, আপনি কিন্তু আপনার বাবা মারাটা কষ্টটা ভুলে যাবেন। আপনার তখন আপনার ছেলে মেয়ের কষ্টটা, তার অথবা হাজবেন্ডের কষ্ট, আপনি বেকুল হয়ে যাবেন। আপনার আগের কষ্টটা কি হলো, দুর্বৃত হয়ে গেল। তাহলে সদৃশ্য বিধানটা বলছে দুর্বল শক্তিটা যখনই প্রবল কোনো রোগ আসে, সে এমনি বিলীন হয়ে যায় ইয়ার সাথে। এটার জন্য মানে মেইন লক্ষণটা এত শক্তিশালী ভাবে লক্ষণটা আসছে, তার বিলীন হয়ে গেছে। তাইলে আপনার বাবা মারা গেছে, আপনি কান্নাকাটি করছেন, কিন্তু কিছুদিনের মধ্যে আপনার প্রিয়জন অথবা আপনার ছেলে মেয়ে মারা গেল, কিন্তু আপনি বাবা মায়ের কষ্টটা বলে ছেলে মেয়ের জন্য কান্নাকাটি করতে থাকবেন। এইটি এই জায়গায় বলছে যে আমার বড় ছোট ছোট কষ্টগুলা আমাদের বিলীন হয়ে যায় যখন আমরা বড় কষ্টগুলাকে আমরা শুনতে পাই, দেখতে পাই। অনেকের মধ্যে আপনার যদি একটা মনে খুব কষ্ট নিয়ে থাকেন, আপনার রিলেভ বা আপনার বন্ধু বান্ধব যদি এসে তাই আসছে আর বড় কষ্ট বলে, আপনার কষ্টটা বিলীন হয়ে যায়, ভালো লাগে। এজন্য আমরা অনেক সময় কষ্ট যদি কারো কাছে শেয়ার করি, আমাদের ভালো লাগে, মনটা ভালো লাগে, এটা বিলীন হয়ে যায়, কষ্টটা বিলীন হয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন অনেক জায়গায় শব্দ হয়, তীব্র শব্দ হচ্ছে, শব্দ থেকে কিন্তু আরো উচ্চ শব্দ হয়, তখন আমরা অনেক সময় দুর্বল শব্দকে শুনতে পাই না। আপনি আমি কনভারসেশন করছি, কিন্তু এর মধ্যে আরো জোরে মাইকে ওয়াজ করতেছি, আপনার আমার কথাটা শোনা যাবে না। উচ্চ শক্তিটাকে, সেই ক্ষমতাটাকে সে মানে গ্রাস করে ফেলে। এজন্য আমাদের বডির মধ্যে যত আমাদের আরোগ্য বিধান হবে না কেন, যদি আমাদের আরোগ্য বিধানের মধ্যে অনেকগুলো রোগ আসলে আমরা ডাক্তাররা কি করি, ফিজিশিয়ানরা তার জ্বরের জন্য একটা ওষুধ দিচ্ছি, মাথা ব্যথা করে মাথা ব্যথার জন্য একটা ওষুধ দিচ্ছি, পাতলা পায়খানার জন্য একটা ওষুধ দিচ্ছি, কিন্তু রোগী এসে প্রথম যেই সমস্যাটা নিয়ে আসলো, এটি আপনার সবচেয়ে ঊর্ধ্বে রাখতে হবে। আপনি কেস হিস্টোরি নিয়ে তার পাইলেন মাথা ব্যথা,
তার পাইলেন কনস্টিপেশন, আপনি কি করলেন, কনস্টিপেশনের ওষুধ দিলেন, বলে মাথা ব্যথার ওষুধ দিলেন, কিন্তু রোগী আসছে কি নিয়ে, পেটে ব্যথা নিয়ে, তার প্রচন্ড পেটে ব্যথা। তাহলে আপনি মনে করতে হবে, আমি পেটে ব্যথার যদি ট্রিটমেন্টটা সুষ্ঠুভাবে সদৃশ্য বিধানে করি, তার মাথা ব্যথা কনস্টিপেশন দূর হয়ে যাবে। অ্যাজ পার অ্যাফোরিজম নাম্বার 26 বলা হচ্ছে যে দুর্বল বেদিগুলা সবল বেদি দ্বারা কি হয়, সদৃশ্য হলে আরোগ্য হয়ে যায়। তাহলে আমাদের মহাত্মা হেনিম্যান সদৃশ্য আরোগ্য নীতি প্রকৃতির একটি আরোগ্য বিধান বলেছেন। কেন বলেছেন? মহান স্রষ্টা মানুষের রোগ মুক্তির জন্য প্রাকৃতিতে একটি বিধান সন্নিবেশ করেছেন। আমরা জানি আগে গাছগাছরা খাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যখন জীবনী পড়ি, রোগ হলে বিভিন্ন গাছগাছরা, দোয়া, এগুলোর মাধ্যমে আমাদের রোগ বিলীন হয়ে যেত। এইটাই তার জন্য প্রাকৃতিক, আল্লাহ যখন ন্যাচারাল ডিজিজ দিয়ে থাকে এবং ন্যাচারাল ভাবে আরোগ্য হবে, এইটাই সন্নিবেশ করেছেন স্রষ্টা, প্রাকৃতির মধ্যেই নিজকে প্রকাশ করেন। জার্মান কবি জে.ডব্লিউ. বন গিউথি বলেছেন, নেচার ইজ দ্য লিভিং ভিজুয়াল ডান্স অফ দ্য গড। প্রকৃতির স্রষ্টার জীবন্ত দৃশ্যমান পোশাক। যে আপনার যে অসুস্থ হলেন, যে আপনাকে বিভিন্ন ভাবে বাহ্যিক ভাবে আপনাকে যে লক্ষণগুলো প্রকাশ করছে, এইটি একটা দৃশ্যমান পোশাকের ন্যায় তুলনা করেছেন জার্মানি একজন কবি। তাহলে আমাদের 26 নম্বর অ্যাফোরিজম আমরা দেখতে পেলাম কি মেইন হচ্ছে, আলোচনা হচ্ছে যে আমাদের দুর্বল বেদিগুলা সবল বেদির সদৃশ্য হলে আমরা একটা ট্রিটমেন্ট করলেই তার অন্যগুলা চিরন্তন বিধানে অন্তর্ভুক্ত হয়ে এবং সে রোগ মুক্তি দান পাবে। 2 নম্বর হচ্ছে ওষুধ সময়ের 27 নম্বর অ্যাফোরিজম নম্বর 27, ওষুধ সময়ের আরোগ্য ক্ষমতা নির্ভর করে রোগের সাথে তাদের সদৃশ্য এবং শক্তিতে রোগ অপেক্ষা শ্রেষ্ঠ হওয়ার উপর বলছে। যখন আমরা কোনো রোগীকে ট্রিটমেন্ট করব, তখন আমাদের ওষুধ সময়ের আরোগ্য ক্ষমতা নির্ভর করবে কিভাবে, রোগের সাথে যত সদৃশ্য হবে, যত আমি সদৃশ্য করতে পারবো এবং শক্তি দিয়ে রোগ অপেক্ষা শ্রেষ্ঠ হওয়ার উপর। কারণ আমি যখন ফিজিশিয়ান কাজ করব, এজন্য বলছে সূক্ষ্ম শক্তি এবং স্থূল শক্তির মধ্যে ব্যবধান, খুব ব্যবধান, একটু আলোচনা করব। আমাদের একটা রোগীকে যখন আমরা আসে, আমরা দেখা গেছে অনেক সময় 50% সিমিলিমাম করতে পারি, আমরা 100% করতে পারি না। তাহলে বলছে আমরা একক সিঙ্গুলার রেমেডি যখন আমরা চিন্তা ভাবনা করবো, তাহলে সিমিলিয়ামটা অনেক উপরে চলে যায়। এই জন্য বলছে যত ভাবে আমি সিমিলিমাম করতে পারবো, আমার সিমিলিমামের উপর নির্ভর করে রোগের তখন আরোগ্য ক্ষমতা নির্ভর করবে। যত সিমিলিমাম হবে তত তাড়াতাড়ি কষ্ট ব্যতীত আরোগ্য হবে। আবার এরপরে বলা হচ্ছে আমরা সব কিছু কষ্ট করে আমি সিলেকশন করলাম, কিন্তু আমার শক্তি ঠিক হয় নাই। শক্তিতে রোগ, যে সে কষ্ট নিয়ে এসেছে তার শক্তিটা কতটুকু আপনি ক্যালকুলেশন করে তার উচ্চ শক্তি দিতে হবে। এখন বলতে পারেন যে আমি কিভাবে ক্যালকুলেশন করব, আমার এটা কিভাবে সম্ভব হবে? যখন আপনি বিভিন্ন দর্শন করবেন, তার রোগের ক্ষমতার কতটুকু তীব্র বুঝতে পারবেন, তাও আপনি সেটার উপর নির্ভর করে। তো আমি একটা এক্সাম্পল দেই। আমাদের যখন ফিজিওলজিক্যাল প্রবলেম দেখা দেয়, দ্যাট ইজ ফাংশনাল প্রবলেম। হতে পারে আপনার ঘুম হচ্ছে না, দেখেন ঘুম হচ্ছে না, কোনো কিছু সমস্যা নেই, ঘুম হয় না। হতে পারে আপনার উন্মাদ, পাগল, ফাংশনাল কোথাও সমস্যা হয়েছে। এইগুলো সমস্যার ক্ষেত্রে আমরা এটিকে বলি ফাংশনাল সিস্টেমের ডিসঅর্ডার। আমরা হায়ার পটেন্সি ব্যবহার করতে হবে। এখন যদি তার ফোড়া হয়েছে, অ্যাবসেস হয়েছে, তার টিউমার হয়েছে,
যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তার স্ট্রাকচারাল ডিসঅর্ডার, অঙ্গ ব্যাকা হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, স্ট্রাকচারাল ডিসঅর্ডার আমরা দেখতে পাই ফিজিক্যালি, তখন আমাকে লোয়ার পটেন্সি ব্যবহার করতে হবে। হায়ার পটেন্সি কত থেকে শুরু হয়েছে? হায়ার পটেন্সি আমরা 200 থেকে ব্যবহার করতে পারি, 200 থেকে তার ঊর্ধ্বে আমরা হায়ার পটেন্সি ব্যবহার করতে পারি তার রোগের তীব্রতার উপরে বা দৃষ্টি রেখে। সূক্ষ্ম শক্তি স্থূল শক্তির ব্যবধানটা কোথায়? সূক্ষ্ম শক্তি আর স্থূল শক্তি, দেখেন একটা স্থূল শক্তি বোঝাচ্ছে একটা মোমবাতি যতটুকু আলো দিবে 5টা মোমবাতি তার চেয়ে বেশি আলো দিবে, এটা হচ্ছে স্থূল শক্তি। 10 জন মানুষের যে ক্ষমতা থাকবে তার থেকে 100 জন মানুষের ক্ষমতা আরো বেশি থাকবে, এটা স্থূল মাত্রা, স্থূল শক্তি। যেমন একটা ব্যাটারি দিয়ে যতটুকু আলো আপনি রুমকে আলোকিত করতে পারবেন, 4টা ব্যাটারি দিয়ে আলো বেশি আলোকিত করতে পারবেন। কিন্তু স্থূল শক্তির ক্ষেত্রে বস্তু যত বেশি শক্তিশালী হবে তত বেশি বৃদ্ধি পাবে, শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। স্থূল শক্তির ক্ষেত্রে স্থূল শক্তির ক্ষেত্রে যত বস্তু যত বেশি হয় শক্তি তত বেশি বৃদ্ধি পায়। সূক্ষ্ম মাত্রার ক্ষেত্রে বলছে, সূক্ষ্ম মাত্রা হচ্ছে সদৃশ্য চিকিৎসা নীতিতে শক্তি যত সূক্ষ্ম হবে তত বেশি শক্তিশালী হবে এবং তত বেশি স্পষ্টভাবে স্থূলদেহের রূপ লক্ষণ উৎপাদন করবে। দেখেন সূক্ষ্ম শক্তিটা আপনার রূপ শক্তি যখন আপনাকে পেটে ব্যথা কাটা হবে, দেখেন পেটে ব্যথা কোনো আইডেন্টিফিকেশন করা যাবে না, ঘুম হয় না, কাটা ছিঁড়া করলে আইডেন্টি করা যায় না, কত সূক্ষ্ম শক্তি, মানে সূক্ষ্মর থেকেও সূক্ষ্ম। তাহলে আমাদের ওষুধটা যখন আমরা তৈরি করি তখন আমরা যত সূক্ষ্ম মাত্রায় আমরা অ্যাডপ্ট করব, প্রয়োগ করব, আমরা তত বেশি রেজাল্ট পাবো। সূক্ষ্ম মাত্রাটা আমরা ভেরি ইম্পর্টেন্ট। আমরা ডাক্তাররা মনে করি আরে সে 1 ফোঁটা দিয়ে কি হবে, আমি 10 ফোঁটা দিয়ে দিই, 10 ফোঁটাতে ডাক্তাররা দিল্লি হবে, 10 ফোঁটা লাগবে না, তো ওষুধ ভালো কাজ করবে না। এই জন্য হেনিম্যান 6ষ্ঠ সংস্করণে 50 শততমিক ওষুধকে আবিষ্কৃত করছেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা আবিষ্কৃত করছেন। যেই জায়গায় অ্যাগ্রাভেশন হলে তেমন বেশি ক্ষতি সাধিত হয় না, কিন্তু আমাদের শততমিক পদ্ধতিতে, দশমিক পদ্ধতিতে অনেক বেশি অ্যাগ্রাভেশন আমরা দেখতে পাই। তার তুলনায় 50 শততমিক তার কিছুই অ্যাগ্রাভেশন আমরা তার মধ্যে দেখতে পাই না। এইটি হচ্ছে আমাদের সূক্ষ্ম শক্তিটা যত সূক্ষ্ম হবে ততই আমাদের সিমিলিনাম ওষুধটা ভালো কাজ করবে, আর বস্তু যতই শক্তিশালী হবে তার শক্তি ক্ষমতা আরো বেশি বৃদ্ধি পাবে। এটা আমাদের বোঝাচ্ছে যে দ্য কিউরেটিভ পাওয়ার অফ দ্য ড্রাগ, কিভাবে আমাদের ড্রাগ গুলা কিউরেটিভ করে থাকে। আমরা লেজার রাইটিং এ আমরা হেনিম্যানের দা লেজার রাইটিং এ আমরা 265 পৃষ্ঠে আমরা দেখতে পাবো, every powerful medicine substance produces in the human body a kind of peculiar disease. The more powerful the medicine, the more peculiar, marked and violent the disease. অর্থাৎ শক্তিশালী প্রত্যেকটি ওষুধ মানবদের নিজস্ব ব্যাধি লক্ষণ উৎপাদন করে। ওষুধ যত শক্তিশালী হয় তার সৃষ্ট রোগ লক্ষণ তত বেশি বিস্তৃত, স্পষ্ট এবং প্রবল হয়। তো অর্গানন এফোরিজম নাম্বার 20 বলছে, আরোগ্যের এই প্রকৃতি বিধান সকল পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা স্বপ্রকাশিত ফলে ঘটনাটি প্রতিষ্ঠিত। আরোগ্য কিভাবে সংঘটিত হয় তা বৈজ্ঞানিক ব্যাখ্যা তুচ্ছ। দেহের বাহির থেকে ভিতর সম্পর্কে সকলের প্রকার অনুমান প্রতারণামূলক। আমরা যে অ্যালোপ্যাথি ডাক্তাররা
পরীক্ষা করে থাকি, অনুমান করে তারা আমরা মেডিসিন প্রয়োগ করে থাকি। দেখেন এই মেডিসিন গুলো পরীক্ষা করা হয় বিভিন্ন প্রাণীর উপরে, ইতর প্রাণীর উপরে পরীক্ষা করে পরবর্তী টাইমে আমাদেরকে প্রয়োগ করা হয়ে থাকে। হোমিও মেডিসিন যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যে প্রয়োজন নাই, যে হোমিও মেডিসিন যে আপনার সত্য, তার একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। আপনার লাইফে আপনি তো দেখেছেন অনেক অ্যালোপ্যাথি ড্রাগ ব্র্যান্ডে নিষিদ্ধ ঘোষণা করেছে। আপনি ওষুধ আগে ছোটবেলা যা ওষুধ খেয়েছেন এখন মার্কেটে নেই, বলে কি এটা এখন মার্কেটে আর পাওয়া যায় না। নতুন নতুন প্রতিদিন জিনিস ওষুধ বাইর হচ্ছে, প্রতিদিন নতুন নতুন অনেক ওষুধ বাইর হচ্ছে, বিভিন্ন রোগের সাথে সিমিলিমাম লেখে ওষুধ বাইর হচ্ছে। তাহলে সায়েন্স কিভাবে বলবেন ওষুধ কেন বিজ্ঞান সত্য? সত্য তো কখনো সায়েন্স, হ্যাঁ, আপনার নিউটন, আপনার মহাকর্ষণ শক্তি আবিষ্কার করছেন স্যার আইজাক নিউটন। হ্যাঁ, একটা বস্তু কিভাবে নিচে পড়তেছে, কিসের জন্য পড়তেছে, সে উপরে উঠে যাচ্ছে না কিসের জন্য, এটার ব্যাখ্যা করতে গিয়ে সে মহাকর্ষণ শক্তি সূত্র আবিষ্কার করেছিলেন। এটা কি এখন আপনি মিথ্যা বলতে পারবেন? এত শত শত বৎসর হয়ে গেছে, এটা কি আমাদের মিথ্যা হবে? সত্য কখনো মিথ্যা হয় না। তাহলে 2 দিন পর পর ওষুধ কেন ব্যান্ড হবে? 2 দিন পর পর কেন আগের ওষুধ পাওয়া যাবে না? সত্যকে কেন পাওয়া যাবে না? সত্যকে অবশ্যই অবশ্যই আপনাকে পেতে হবে। নামাজ পড়তে হবে, নামাজ বেহেশতের চাবিকাঠি। এই সত্যগুলো চিরন্তন ইউনিভার্স, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, রাত্রে আমাদের চাঁদ আমাদেরকে আলো দেয়, এটি আমাদের চিরন্তন সত্য। জোয়ার বাটা, নদীর মধ্যে জোয়ার বাটা হয়, এগুলা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমাদের হোমিওপ্যাথিটাও আমাদের সেই রকম ইউনিভার্সাল ট্রুথ। দেখেন এনিম্যান 1975 সালে, সরি 1955 সালে আমাদের জন্মগ্রহণ করে উনি 1805 সালে আমাদের হোমিওপ্যাথিকে আবিষ্কার করেন। একুনাইট, কিছু কিছু মেডিসিনের কথা বলি, উনার আইবি থুজা, সিপিয়া, হ্যাঁ, উনি 70 or 68 মেডিসিন উনি আবিষ্কার প্রুভিং করে গেছেন উনার জীবন দশায়। উনি মারা গেছেন 1943 সালে। আজকে 2024, হ্যাঁ, প্রায় 200 বৎসরের উপরে হয়ে গেছে। কিন্তু একুনাইট তো আজকে কখনো ব্যান্ড হয়ে যায় নাই, আর্সেনিক তো কখনো ব্যান্ড হয়ে যায় নাই, সালফার তো ব্যান্ড হয়ে যায় নাই, থুজা তো ব্যান্ড হয়ে যায় নাই। তার মানে কি? এইটা একটা সায়েন্স, বৈজ্ঞানিক একটা পদ্ধতি। তার তো আর জীবন দশা, আপনাদের জীবন দশাও তার কখনো বিফল হবে না। একুনাইটের যেই কাহিনী বলে গেছেন, ভূমিকম্পর মতো আসবে, ভূমিকম্পর মতো চলে যাবে, প্রচন্ড পিপাসা থাকবে, ইন্টেন্সিভ থ্রাস্টনেস থাকবে, প্রচন্ড জ্বালা থাকবে, প্রচন্ড ফিজিক্যাল এন্ড মেন্টাল রেস্টলেস থাকবে, তার মধ্যে প্রচন্ড ভয় থেকে উৎপত্তি হয়ে থাকবে। এই জিনিসগুলো আমরা এখন ইয়া করবো। ব্যালেরুনা হঠাৎ আসে হঠাৎ যায়, যেখানে লাল সেখানে লাল। পেট্রোল পাম্পে আগুনের মতো, পেট্রোল পাম্পে আগুন লাগলে তার আশেপাশে লাভাগুলা তার ওই যে লাল দেখা যায়। তো আমাদের ব্যালেরুনা যেখানেই লাল সেখানেই বেল আমাদেরকে ব্যবহার করতে হবে। ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, মুখমণ্ডল জ্বরের সময় মুখমণ্ডল লাল থাকে, নিচের নিচের দিকে ঠান্ডা থাকে, এবং পানির পিপাসা থাকে এবং গরম হয়, ঘাম হয়। তাহলে আমাদের এই কথাগুলো হ্যানিম্যান বলে গেছেন আজ থেকে 220 বছর আগে, কিন্তু অদ্যবধি এইগুলি আমরা পালিত হচ্ছি এবং রোগের মধ্যে দিয়ে আমরা ফল পাচ্ছি। তাহলে কি এটা বিজ্ঞান না? স্যার নিউটন যেভাবে সূত্র আবিষ্কার করে গিয়েছিলেন, হ্যাঁ, মধ্যাকর্ষণ শক্তি, সেম হ্যানিম্যানও আমাদের এই সূত্র আমাদেরকে সায়েন্স দিয়ে গেছেন। আর কোন সায়েন্সই আমাদের নেই, যত অ্যালোপ্যাথি বলেন,
গ্যাস্ট্রিকের ওষুধ দুদিন পর পর ব্যান করে 500 mg, 10 mg, 200 mg আবিষ্কার করতেছে, বিভিন্ন গ্রুপ চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগের যে গ্যাস্ট্রিকের ওষুধ খেতেন এখন কিন্তু পেন্টোনিক্স, হ্যাঁ, অনেক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ আমরা দেখতে পাই। তার মানে কোনটা বিজ্ঞান বলবেন, আপনার কাছে প্রশ্ন বিধ্বস্ত করে রেখে গেলাম। তাহলে আমাদের যে আরোগ্য বিজ্ঞানটা, এটা আপনার পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ মানুষের উপর পরীক্ষা করা হয়েছে, এবং নিরীক্ষা স্বপ্রকাশিত ফল ঘটনাটি প্রতিষ্ঠিত হয়েছে, যে ঘটনাটি ঘটছে খাওয়ানো প্রতিষ্ঠিত হয়ে এইটাই আমাদের বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এবং এটা বলছে এজন্য আরোগ্য কিভাবে সংগঠিত হয় দেখেন, এটা তার বৈজ্ঞানিক ব্যাখ্যা করা তুচ্ছ। আমরা লক্ষণ দিচ্ছি, লক্ষণটার পরিপ্রেক্ষিতে আমাদের ওষুধ আমরা ব্যবহার করতেছি। এবং কিভাবে আল্লাহ তাআলা কিভাবে আরোগ্য করতেছেন, কিভাবে আল্লাহ তাআলা রোগ দিচ্ছেন, এটা বলছে আমাদের তুচ্ছ ব্যাপার। এই ব্যাপার নিয়ে আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই। রোগটা কেন আসতেছে এবং কিভাবে তার ওষুধটা কাজ করতেছে, কিভাবে আরোগ্য করতেছে, এগুলো আমাদের ভাবার বিষয় নয়। দেহের দেহের বাহির থেকে ভিতরে সম্পূর্ণ সকল প্রকার অনুমান করা প্রতারণামূলক, যে এইভাবে আমার রোগগুলো আসতেছে, এইভাবে যাচ্ছে, আমরা সায়েন্স অনুযায়ী দিচ্ছি, এটা বলছে আমাদের একটা প্রতারণামূলক একটা ধারণা, এটা আমরা করতে পারি না। প্রাকৃতিক বেদি কর্তৃক পীড়িত জীবনী শক্তি সদৃশ্য কৃত্রিম রোগ লক্ষণ কর্তৃক অধিকৃত হলে প্রাকৃতিক বেদি অনুভূতি শেষ হয়। কাটা ছাড়া পোড়া অন্তর্গাত্রী বেদি ছাড়া প্রাকৃতিক সকল বেদি অদৃশ্য ভাবেই প্রথমে জীবনী শক্তির সংক্রমিত হয়। বলছে আমাদের যে রোগ হয়, রোগগুলা প্রথমেই জীবনী শক্তির উপরে একটা কৃত্রিম রোগ লক্ষণ, হ্যাঁ, প্রভাব ফেলে। রোগ লক্ষণ কর্তৃক অধিকৃত হলে প্রাকৃতিক বেদি অনুভূতি শেষ হয়। বলছে আমাদের যে বেদিগুলা আমাদের শরীরের মধ্যে হয় ওষুধ করে, হ্যাঁ, যখনই আমাদের ওষুধগুলা আমাদের শরীরের মধ্যে রোগ প্রবাহিত হয়, জীবনী শক্তিতে প্রথম অ্যাটাক করে, আক্রমণ করে। কিন্তু বলছে কিছু কিছু ছাড়া, যেমন কেটে গেছে, এটার মধ্যে কাটার মধ্যেই ওষুধ দেওয়া লাগবে, পুড়ে গেছে ওইখানে ওষুধ দেওয়া লাগবে, তার ওখানে জীবনী শক্তি পীড়িত হয় নাই, অস্ত্রঘাতী হয়েছে, অস্ত্রোপচার হয়েছে, তখন ওই বেস গুলাতে আপনাকে ওষুধ দিতে হবে। প্রাকৃতিক সকল বেদি অদৃশ্যভাবে প্রথমেই জীবনী শক্তিতে সংক্রামিত হয়। বলছে প্রাকৃতিক যত বেদি আছে সব বেদি জীবনী শক্তিতে সংক্রামিত হয়, এক্সেপ্ট কাটাছেঁড়া পোড়া অস্ত্রোপচার, এগুলা ডাইরেক্ট আমার নিজের অবহেলার জন্য, নিজের কোনো অ্যাক্সিডেন্টের জন্য, কোনো দুর্ঘটনার জন্য এগুলা আমাদের দেহের মধ্যে দেখতে পাই। তাহলে আমাদের সকল বেদি শুধুমাত্র আমাদের জীবনী শক্তি বিশেষ রুগ্ন সূক্ষ্ম পরিবর্তনে সংঘটিত হয়ে অনুভূতি চলৎ শক্তিতে প্রকাশিত হয়। সদৃশ্য চিকিৎসা সম্মত সকল আরোগ্য প্রাকৃতিক বেদি কর্তৃক অদৃশ্যভাবেই পরিবর্তিত জীবনী শক্তির লক্ষণ সাদৃশ্য অনুসারে সঠিকভাবে নির্বাচিত ওষুধ প্রয়োগের মাধ্যমেই বেশি শক্তিশালী সদৃশ্য কৃত্রিম লক্ষণ বেদি দ্বারা অধিকৃত হয়। এই অনুভব দ্বারা সূক্ষ্মভাবেই সৃষ্ট প্রাকৃতিক দুর্বল লক্ষণ অনুভব শেষে হয় এবং রোগ লক্ষণ দূর হয়ে যায়। তাহলে আমরা এফ্লোজন নাম্বার 29 আমরা কি দেখতে পেলাম, যে আমাদের যে প্রাকৃতিক বেদিগুলো হয়, আগে আমাদের শরীরের মধ্যে আমাদের জীবনী শক্তিতে এফেক্ট করে, কিন্তু কিছু কিছু বেদি ছাড়া, কাটা ছাড়া পোড়া এবং অস্ত্রঘাতিক জাতীয় বেদি ছাড়া সকল প্রকার বেদি অদৃশ্যভাবে আমরা দেখতে পাই না, আমাদের জীবনী শক্তিতে সংক্রমিত হয়ে থাকে। লাস্ট এফোরিজম নাম্বার, মানবদেহে প্রাকৃতিক বেদি অপেক্ষা ওষুধ কর্তৃক খুব বেশি শক্তিশালী ভাবে প্রবাহিত হলে বেদিসমূহ পরাজিত আরোগ্য হয়। বলছে প্রাকৃতিক চিররোগ মুখ্য ক্রিয়া শেষ হয় না, কিন্তু তাই জীবনী শক্তি তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে পারে না। কিন্তু ওষুধ যত শক্তিশালী হোক, তার
ক্ষুদ্র মাত্রা মুখ্য ক্রিয়া দ্রুত শেষ হয়। মুখ্য ক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জীবনী শক্তি কি করে আরোগ্য সহায়ক প্রকৃতি কাজ করে। এজন্য বলছে ব্যাখ্যায় বলছে ওষুধের শক্তি মাত্রা আমরা নিয়ন্ত্রণ করতে পারি বলেই রোগীর সংবেদনশীলতার সাথে মিল রেখে ওষুধ প্রয়োগ করতে পারি, ফলে ওষুধের প্রত্যেক দেহক্রিয়া করে থাকি। মানে এটার মেইন হচ্ছে যখন আমাদের রোগ মানব দেহে সংক্রামক হয়, তারা যত শক্তিশালী ভাবে আমার শরীরে এফেক্ট করুক না কেন, হ্যাঁ, কিন্তু আমরা ওষুধ শক্তি দ্বারা তাকে পরাজিত করে আমাদের ওষুধ আরোগ্য লাভ করি। আমরা কিভাবে লাভ করি বলছে, প্রাকৃতিক চিররোগের মুখ্য ক্রিয়া শেষ হয় না, তার মুখ্য ক্রিয়াটা শেষ হয় না, তাই জীবন শক্তি তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে পারে না। মুখ্য শক্তি শেষ না হলে তার প্রতিক্রিয়া করতে পারে না। কিন্তু যখনই ওষুধ যত শক্তিশালী হোক, তার সূক্ষ্ম মাত্রায় মুখ্য ক্রিয়া দ্রুত শেষ হয়ে যায়। যদি আমরা ওষুধ দেই তখন তার মুখ্য ক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবন শক্তি আবার কি করে তার প্রতিক্রিয়া করতে পারে। যখন আমাকে অসুস্থ হয়ে যায় তখন জীবনের শক্তি আর প্রতিক্রিয়া করতে পারে না। আপনাকে যদি কেউ আঘাত করে, কেউ চাইপা ধরে, আপনি বুঝতে পারবেন না। যখন আপনাকে অন্য কেউ সাহায্য সহযোগিতা করবে, আপনি তখন উঠতে পারবেন। যদি আপনাকে দুইজনে ধরে নিচের দিকে চাপিয়ে রাখে তাহলে আপনি উঠতে পারবেন না। কারণ কি, তারা দুইজন শক্তিশালী, আপনি একা আছেন। তাহলে আপনি যদি মনে করেন যে জীবন শক্তি আর দুইটা ব্যক্তিকে যদি মনে করেন যে রোগ শক্তি, তাহলে তারা দুজন বেশি শক্তিশালী, তাই প্রতিক্রিয়া তাদের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। যদি আরো তিনজন ব্যক্তি এসে আপনার পক্ষে কাজ করে, তখন কি হবে, তাদের সেই মুখ্য ক্রিয়াটা শেষ হয়ে যাবে। আপনার শেষ হইলে আপনার যে জীবন শক্তি আছে বলবে যে ভাই তারা চলে গেছে, হ্যাঁ আমার ঠিক আছে, অসুবিধা, আলহামদুলিল্লাহ তোমরা আসছো, আমি এখন ভালো আছি, ঠিক আছে তোমরা যাও, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইটা হচ্ছে আমাদের ওষুধের কাজ, আমরা অশেষ ধন্যবাদ পেতে পারি লাস্টে। এইটাই বলছে আমরা ওষুধ শক্তিটা পাওয়ারটা আমরা নির্ভর করতে পারি। এফ্রিজন নাম্বার 26 আমরা দেখেছি ওষুধের যে শক্তি মাত্রা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। তাই আমরা ওষুধ শক্তি প্রয়োগ করার ফলে প্রত্যেক ওষুধের দেহে যে ক্রিয়া করে সেটা আমরা ফল হিসাবে পাই এবং রোগকে আমরা আরোগ্য করতে পারি। তাই এজন্য বলছে সুস্থ মানবদের প্রাকৃতিক ব্যাধির চেয়ে ওষুধের ক্রিয়া আরো বেশি শক্তিশালী ভাবে সংগঠিত হয় বলে মনে হয়। কারণ সুস্থ মানবদের ওষুধ শক্তি নির্বিশেষে রোগ লক্ষণ উৎপাদন করে, কিন্তু প্রাকৃতিক ব্যাধি শুধুমাত্র বিশেষ সংক্রামিত হতে পারে। আমরা জানি আমাদের জীবনী শক্তি একটা অদৃশ্য সত্তা এবং রোগ শক্তি একটি অদৃশ্য সত্তা, তাই তাদের সাথে সমন্বয় করে ওষুধ শক্তি সূক্ষ্ম করে অদৃশ্য সত্তায় পরিণত করতে হয়। অন্যথায় ওষুধটি অদৃশ্য সত্তার জন্য সদৃশ্য উপযোগী হবে না। তাহলে আমাদের ওষুধটা সূক্ষ্ম মাত্রায় সিঙ্গেল ডোজ এবং একক রেমেডি আমরা একবার ব্যবহার করতে হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে তিনটা জিনিস আমাদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। সিঙ্গেল রেমেডি, সূক্ষ্ম মাত্রা, একক ওষুধ। যদি আপনি ইনসিকুয়েন্সে বলেন, একক ওষুধ সূক্ষ্ম মাত্রায় এবং একবারে একটি মাত্র ওষুধ প্রয়োগ করা হচ্ছে আমাদের মেইন অর্গানের মেইন প্রতিপাদ বিষয় সমূহ। এই তিনটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে। আমরা যদি কখনো ডুয়েল মেডিসিন না দিই, গোল্ড মেডিসিন না দিই, আমরা খেয়াল রাখতে হবে আপনার প্রবিং এর মধ্যে আপনি আপনার ডাক্তারি পেশাকে খুঁজে পাবেন। আপনি নিজেই একজন বিচক্ষণশীল ফিজিশিয়ান হিসাবে আপনি দাবিত করতে পারবেন। আপনাকে আপনার লেখাপড়ার মাধ্যমে আপনার সেই বিচক্ষণশীলতা আপনি অনুমান করতে পারবেন দর্শনের মাধ্যমে। কারণ আপনার চেম্বারে আপনার রোগী ওষুধ দিয়ে কোন ওষুধটা দিয়ে আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, সেই ওষুধগুলো আপনি ব্যবহার করার সুযোগ পাবেন। তো আপনাদেরকে প্রতি আমার দৃঢ় আহ্বান থাকবে, আপনারা সব সময় একটি মাত্র মেডিসিন ব্যবহার করার জন্য চেষ্টা করতে থাকবেন। চেষ্টা করতে 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 আপনার সফলতা আসবে আসবে আসবে। এই বলে আজকে আমি আমার ক্লাস এই জায়গায় সমাপ্ত করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ করুন, নাহলে এই জায়গায় আজকে ক্লাস শেষ।